ওকে, তো এ প্লাস এক্স বি প্লাস ওয়াই, তো কোনো জনের যখন রিয়াকশন হয় তখন রিয়াক্টেন্টস আর প্রোডাক্টস তো আমরা জানি থাকে। এখন কাইনেটিক্স বেসিক্যালি ইজ দ্য স্টাডি অফ দ্য রেট অফ রিয়াকশন, দ্য স্টাডি অফ দ্য মেজার অফ দ্য রেট অফ রিয়াকশন অফ আ মানে অফ আ এনি রিয়াকশন। বেসিক্যালি কোনো রিয়াকশনের যদি রেট বার করতে হয়, কিভাবে বার করব কিংবা কি কি প্রসেস কিংবা পদ্ধতিতে বার করব, ওইটার স্টাডিকেই আমরা কাইনেটিক্স বলি। ঠিক আছে? আর এই আর কি। তো প্রথমটা দেখো, ইনিশিয়াল রেট। ইনিশিয়াল রেট ইজ দ্য ফাস্টেস্ট রেট অফ রিয়াকশন when there are still plenty of reactants. So ফর এক্সাম্পল এই রিয়াকশনের কথাই ভাবি আমরা, এই রিয়াকশনের প্রোডাক্ট পার্ট যেটা, মনে করো বি প্লাস ওয়াই, যেটা মনে করো বি প্রোডাক্ট। ঠিক আছে? প্রোডাক্ট বির গ্রাফটা আমরা, রেট অফ রিয়াকশন যদি গ্রাফটা ড্র করি, তখন আমাদেরকে ওয়াই এক্সিসে কনসেন্ট্রেশন ইয়েটা রাখা লাগবে, কনসেন্ট্রেশন কনসেন্ট্রেশন অফ বি। ইন দিস কেস আমরা যদি ধরি, তো কনসেন্ট্রেশন অফ বিটা ওয়াই এক্সিসে ধরবো, আর টাইমটা ধরবো এক্স এক্সিসে। তো দেখতেই পারতেছো টাইমের রেসপেক্টে যত সময় যাচ্ছে কি কনসেন্ট্রেশন বাড়তেছে, কারণ বি ইজ বিং প্রডিউসড অ্যাজ দ্য রিয়াকশন প্রোগ্রেসেস। এখন আমাদেরকে রেট অফ রিয়াকশন তো ভাইয়া বিভিন্ন জায়গায় বার করতে পারি। আমরা ম্যাথে পড়ছি না যে কোনো পয়েন্টে, এখানে বলো কিংবা এখানে কোনো পয়েন্ট বলো কিংবা এখানে কোনো পয়েন্ট বলো, ঠিক আছে, একটা ট্যানজেন্ট যদি ড্র করি কিংবা এইভাবে যদি একটা ট্যানজেন্ট ড্র করি, ট্যানজেন্ট ড্র করার পরে আমরা গ্রেডিয়েন্টটা বার করে ফেলি এই গ্রাফের। গ্রেডিয়েন্ট বার করার ফর্মুলা আমরা সবাই জানি, which is what, y2 minus y1 divided by x2 minus y1। এখানে y2 টা কি, অবভিয়াসলি বুঝতে পারতেছি, ডেল সি মানে কনসেন্ট্রেশনের চেঞ্জ, আর x2 minus x1 টা কি, ডেল টি, টাইমের চেঞ্জ বেসিক্যালি। তো তোমাকে যদি বলা হয় যে ইয়ে বার করতে, মানে গ্রেডিয়েন্ট বার করতে, তুমি এখান থেকে একটা পয়েন্ট নিলা, আর এখান থেকে আরেকটা পয়েন্ট যদি চাও নিতে পারো, নেওয়ার পরে একটা ট্রায়াঙ্গেল ড্র করবা। এই ট্রায়াঙ্গেল ড্র করার পরে এই দুইটা পয়েন্টের গ্রেডিয়েন্ট যদি বার করো, তাহলে তুমি এই গ্রাফের গ্রেডিয়েন্ট বার করতে, মানে এই দুইটার পয়েন্ট সেট যদি তুমি এই ইকুয়েশনে বসায় যাও, তাহলে তুমি গ্রেডিয়েন্টটা পেয়ে যাবা। অ্যান্ড হোয়াট ডাজ দ্য গ্রেডিয়েন্ট সিগনিফাই ইন দিস গ্রাফ? দ্য গ্রেডিয়েন্ট অফ দিস গ্রাফ সিগনিফাইস রেট অফ রিয়াকশন। কথাটা বুঝছো? আর রেট অফ রিয়াকশনের ইয়ে কি, ইউনিট কি, আমরা সবাই জানি, মোল পার ডিএম কিউব পার সেকেন্ড। এই পার্টটা কি বুঝছো দুইজন? এটা তো আশা করি বোঝার কথা, বিকজ আমরা দেখতেছি উপরে কনসেন্ট্রেশন আছে, নিচে টাইম আছে। কনসেন্ট্রেশনের ইউনিট হচ্ছে মোল পার ডিএম কিউব, আর নিচে হচ্ছে সেকেন্ড। সারা বুঝছো? ওকে, সো ইনিশিয়াল রেটটা কেন মেজার করা হয়? বিকজ ইট ইজ দ্য ফাস্টেস্ট রেট অফ রিয়াকশন। আমরা চাইলে ফাইনাল রেট অফ রিয়াকশনও বার করতে পারি। ফাইনাল রেট অফ রিয়াকশনটা কি? ফাইনাল রেট অফ রিয়াকশন হচ্ছে এইখানে ওরা বলতেছে এই পার্টটা, কিংবা এখানে কোনো কাছাকাছি বেস্ট হয়। সবাই চায় ইনিশিয়াল রেট অফ রিয়াকশন, মানে গ্রাফের ইনিশিয়াল পার্টে কোনো পয়েন্ট, মানে এইখানে কোথাও একটা পয়েন্টে আমরা ট্যানজেন্ট ড্র করে ইনিশিয়াল রেটটা বার করার চেষ্টা করা হয়। এবং কেন? কারণ ইট ইজ দ্য ফাস্টেস্ট রেট অফ রিয়াকশন, কারণ রিয়াক্ট্যান্টের পরিমাণ সবচেয়ে বেশি ওই সময় থাকে। রিয়াক্ট্যান্ট কিন্তু সিগনিফিকেন্টলি তখনও ইউজ হয়নি, বাট অ্যাজ দ্য রিয়াকশন প্রসেস রিয়াক্ট্যান্ট সিগনিফিকেন্টলি ইউজ হওয়া শুরু করে এবং একটা সময় শেষ হয়ে যায়, যার ফলে তুমি দেখবা রেট অফ রিয়াকশন কি হয়ে গেছে, রেট অফ রিয়াকশন জিরো হয়ে গেছে এট দ্য এন্ড অফ দ্য রিয়াকশন। কারণ আর তো ভাই রিয়াক্টেন্টস নাই, তাহলে আর প্রোডাক্ট তো আর তৈরি হবে না, সেই ক্ষেত্রে আর রেট অফ রিয়াকশনও বাড়বে না। এই তো। So the gradient method above can also be used to calculate the initial rate by drawing that এই যেটা বলছি ওইটাই, যে tangent draw করে তুমি বেসিক্যালি ওই রেট অফ রিয়াকশনটা বার করতে পারবে। এটা হচ্ছে গ্রেডিয়েন্ট মেথড বেসিক্যালি। ঠিক আছে? Reactions are faster when they take less time. In other words, the reaction rate is proportional to 1 by t. I mean, it is, common sense. এইটার তো আর মানে আর কোনো কোনো এক্সপ্লেনেশন নাই, এটাই। দিস ওয়ে ইজ পার্টিকুলারলি হেল্পফুল when comparing the reaction। এখন প্রশ্ন হচ্ছে আমরা ইনিশিয়াল রেটটা কেন মেজার করি? ইনিশিয়াল রেটটা কিন্তু টেম্পারেচার, মানে বিভিন্ন টেম্পারেচারে কিন্তু একটা রিয়াকশন কিন্তু বিভিন্ন টেম্পারেচারে সমানভাবে রিয়াকশন রেট ফলো করে না। ফর এক্সাম্পল, 50 ডিগ্রি সেলসিয়াসে দেখা গেল এটার ইনিশিয়াল রেট হচ্ছে, মনে করো লেটস সে এক্স মোল ডিএম কিউব পার সেকেন্ড।
হয়তো বা তোমার কি বলে 70 ডিগ্রি কিংবা 80 ডিগ্রি সেলসিয়াসে সেটা ওয়াই মোল পার ডিএম কিউব সেকেন্ড হইতে পারে। তবে একটা জিনিস কনফার্ম যে ওয়াই ইজ গোয়িং টু বি গ্রেটার দেন এক্স হিয়ার, বিকজ আ গ্রেটার টেম্পারেচার লিডস টু আ গ্রেটার রিয়াকশন রেট। সো এই যে তোমার ডিফারেন্ট টেম্পারেচার ডিফারেন্ট রিয়াকশন রেট, এইগুলো কম্পেয়ার করার জন্য আমাদের তো একটা রেফারেন্স পয়েন্ট কিংবা একটা মেজারমেন্ট লাগবে। ওই মেজারমেন্টটা হচ্ছে ইনিশিয়াল রেট। কথাটা বুঝছো? হ্যালো সারা? কম্পেয়ার করব কারণ তোমার মনে করো মানে ইন্ডাস্ট্রিতে মনে করো রাখে যে মনে করো অপটিমাম টেম্পারেচার বার করার জন্য আমাদেরকে কম্পেয়ার করা লাগে। দেখা গেল যে তোমার 40 ডিগ্রি সেলসিয়াসে ইনিশিয়াল রেট অফ রিয়াকশন হচ্ছে একটা ইন্ডাস্ট্রিয়াল রিয়াকশন কি হইতে পারে, হেবার প্রসেস, তাই না? হেবার প্রসেসে কি তৈরি হয় আমরা সবাই জানি, অ্যামোনিয়া তৈরি হয় না? অ্যামোনিয়ার কাজ কি, এনি আইডিয়া? নাকি সেটা কোনো আইডিয়া নাই? আহ হেবার প্রসেসে অ্যামোনিয়া তৈরি হয় না? ছি ছি ছি, মনে থাকার কথা। যাই হোক, Fe H2+। হ্যাঁ, এক্স্যাক্টলি। নিকেল ক্যাটালিস আর 150 ডিগ্রি সেলসিয়াসে এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট। এখন প্রশ্ন দেখা গেল যে অ্যামোনিয়ার ইনিশিয়াল রেট অফ রিয়াকশন তোমার 150 ডিগ্রি সেলসিয়াসে কেন করা লাগে? একটা রিজন আছে। দেখা গেছে অ্যামোনিয়াতে, হ্যাঁ, ইটস দি অপটিমাম টেম্পারেচার। মানে অপটিমাম টেম্পারেচার বার করার জন্য তো আমাদের ইনিশিয়াল রেট কম্পেয়ার করে বার করা লাগে। কথাটা বুঝছো? ওকে। Yes, obviously. So it's not just not for Hebrew process. কেমিস্ট্রির দুনিয়াতে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল রিয়াকশন আছে। সো ইউ গেট দ্য পয়েন্ট। বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল রিয়াকশনের বার করার জন্য আমরা অপটিমাম টেম্পারেচার বার করার জন্য ইনিশিয়াল রেটটা ব্যবহার করে থাকি। এটা একটা এক্সাম্পল দিছে, a reaction that takes 1 second is 3 times faster than a reaction that takes 3 seconds. Yeah, kind of makes sense। তুমি এটার সাথে যদি কম্পেয়ার করো, ওরা একটা এক্সাম্পল দিছে, থার্ড পয়েন্টের এক্সাম্পল, একটা এক্সাম্পল সহকারে দিছে আর কি, আর কিছু না। তোমরা একটা ফটো নিয়ে ফেলো, নাকি লিখতেছো? লিখতে পারবা? হ্যালো তানিশা, সারা? সারা, এই তানিশা? হ্যালো? কি ফটো নিছো? তানিশা? হ্যালো? ফটো নিছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। ওকে, এগুলোর ফটো চাইলেও নিতে পারো, বেটার হবে, নিয়ে ফেলো। ওকে, আশা করি নিছো। আর তোমরা যদি ফটো না নিতে পারো, প্রত্যেকটা ক্লাসের তো রেকর্ডিং আছে ইউটিউব প্লেলিস্টে, তোমরা কি অ্যাক্সেস করতে পারো সেগুলা? ওকে, ঠিক আছে। নেক্সট আমাদের একটা চিন্তা করতে হবে সুন্দর একটা ইয়ে, কলিশন থিওরি। Collision theory-টা কি আসলে? It is the theory that states that for particles only react, they must collide with sufficient energy in the right orientation. তো এই থিওরিটা স্টেট করে যে রিয়াক্টেন্ট মলিকিউলস গুলাকে সাফিসিয়েন্ট এনার্জি, দুইটা হেভি ওয়ার্ড, সাফিসিয়েন্ট এনার্জি, মলিকিউলসের সাফিসিয়েন্ট এনার্জি থাকতে হবে এবং রাইট ওরিয়েন্টেশনে তাদেরকে কোলাইড হইতে হবে। Collisions are only successful when they result in the production of a new substance। এখন সাফিসিয়েন্ট এনার্জি এবং রাইট ওরিয়েন্টেশনে যদি রিয়াক্টেন্ট মলিকিউলস গুলা না রিয়াক্ট করে, তাহলে কি, না কোলাইড করে, মোর স্পেসিফিক করে, মানে না কোলাইড করে, সেই ক্ষেত্রে ওই কলিশনটা আমরা আনসাকসেসফুল ধরবো। আর আনসাকসেসফুল কলিশনে কিন্তু ভাইয়া প্রোডাক্ট মলিকিউলস তৈরি হয় না। দিস ইজ এন এক্সাম্পল অফ সাকসেসফুল কলিশন। এজ ইউ ক্যান সি ক্লিয়ারলি দ্যাট দেখা গেছে প্রোডাক্ট তৈরি হয়েছে, তার মানে কি, এরা রাইট ওরিয়েন্টেশনে কি হইছে, রিয়াক্ট হইছে, মানে কোলাইড হইছে। এখন সবসময় মনে রাখবা, রাইট ওরিয়েন্টেশন বলতেছে যে তাদেরকে সবসময় 180 ডিগ্রিতে রিয়াক্ট করা লাগবে, এইভাবে। কথাটা বুঝছো? মানে সোজাসুজি। কথাটা বুঝছো? সোজাসুজি অ্যালাইন্ড হয়ে তোমার কোলাইড হইতে হবে। কেন কোলাইড হইতে হবে এরকম ভাইয়া? কারণ এই যে এরা, এটা এসে এটা ডিরেক্টলি লাগবে, এটা এসে ডিরেক্টলি এটার সাথে লাগবে। অ্যান্ড দেন অবভিয়াসলি একটা কথা, এনার্জি লাগে, সাফিসিয়েন্ট এনার্জি লাগবে, নাইলে কিন্তু
কলিশনটা সাকসেসফুল হবে না, কারণ কলিশন সাকসেসফুল না হইলে তোমার প্রোডাক্ট তৈরি হবে না। এবং সাফিসিয়েন্ট এনার্জি বলতে ওরা কি বোঝাচ্ছে এখানে? পার্টিকেলস মাস্ট হ্যাভ এনার্জি দ্যাট ইজ ইকুয়াল অর গ্রেটার দেন দ্য ইএ। ইএ কি? অ্যাক্টিভেশন এনার্জি। কথাটা বুঝছো? অ্যাক্টিভেশন এনার্জি কি আমরা একটু পরে পড়বো, সমস্যা নেই, ঠিক আছে। সো আই গেস ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ অ্যাক্টিভেশন এনার্জি। আমি হয়তো বা ওই ক্লাসে একটা ক্লাসে হয়তো বা বলছিলাম, বাট আমি যদি বলে যাই, ইট ইজ হোয়াট? ওকে, সো দ্য নেক্সট পার্ট, সো অ্যাক্টিভেশন এনার্জি তাহলে কি? Is the minimum amount of energy that a reactant must possess for to occur. Do you understand? It's the minimum amount of energy that a reactant molecule must possess for successful collision to occur. Please take a photo. Have you taken? Done? Okay. Next part. এইটার ফটো একটু নিয়ে ফেলো, কলিশন থিওরির ফটোটা নিয়ে ফেলো। টেকেন। এখন কলিশন ফ্রিকোয়েন্সি দেখো, if a chemical reaction is to take place between two particles, they must first collide. The number of collisions between the particles per unit time in a system is known as the collision frequency, ঠিক আছে। তো একটু আগে বললাম যে কলিশন থিওরি অনুযায়ী আমরা রিঅ্যাক্টেন্ট মলিকিউলস গুলা বেসিক্যালি কোলাইড করে এবং একটা রিঅ্যাকশন প্রোগ্রেস করে। সো কলিশন ফ্রিকোয়েন্সিটা তাহলে কি পার ইউনিট টাইমে কয়টা সাকসেসফুল কলিশন হয়ে থাকে ওইটাকেই আমরা কলিশন ফ্রিকোয়েন্সি বলে থাকি। এখন কলিশন ফ্রিকোয়েন্সিটা তাহলে আশা করি বুঝছো, এই ফর এক্সাম্পল এইচ আর সিএল এর মধ্যে কয়টা সাকসেসফুল কলিশন হইতেছে পার ইউনিট অফ টাইমে, ওইটার মেজারমেন্টকে আমরা কলিশন ফ্রিকোয়েন্সি বলি। আমরা এখানে শুধু সাকসেসফুল কলিশনস গুলা কাউন্ট করব, ঠিক আছে, আনসাকসেসফুল কলিশনস গুলা কাউন্ট করব না। কথাটা ক্লিয়ার? অনলি সাকসেসফুল কলিশনস, কথাটা বুঝছো? কারণ কলিশন কিন্তু দুই প্রকারই হয়, সবার তো আর অ্যাক্টিভেশন এনার্জি থাকবে না, তাই না? এই আর কি। এখন তুমি এটা কিভাবে চেঞ্জ করতে পারো? বিভিন্ন মেথড আছে, বিভিন্ন ফ্যাক্টরস আছে যেগুলো বেসিক্যালি কলিশন ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে। ইউ ক্যান চেঞ্জ দ্য কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্টেন্টস। So like if you increase the concentration, more particles will be available to react in the same volume or the amount of space, which will lead to more frequent successful collision. তুমি যদি পার্টিকেলের পরিমাণই বাড়ায় তো তাহলে তো ভাই কলিশনের চান্স বেড়ে যাবে, তাই না? তো সেই ক্ষেত্রে সাকসেসফুল কলিশন তো এমনিতেই বাড়বে। সো ইয়া, ইন আদার ওয়ার্ডস কলিশন ফ্রিকোয়েন্সি বাড়তেছে। আবার টোটাল প্রেশার যদি বাড়ায় যাও তার মানে কি? টোটাল প্রেশার বাড়ানো মানে কি? মানে সেম নাম্বার অফ পার্টিকেলস, মানে পার্টিকেলের সংখ্যা সমান বাট ইন আ স্মলার ভলিউম, তাই না? কারণ আমরা প্রেশার বলতে কি বুঝি? প্রেশার বলতে ফোর্স ডিভাইডেড বাই এরিয়া, তাই না? মানে একটা স্মল ভলিউমে পার্টিকেল এসে কোলাইড করলো। এই যে কোলাইড করে একটা ফোর্স এক্সার্ট করলো, ফোর্স এক্সার্টেড, দিস ইজ প্রেশার। কথাটা বুঝছো? তো সেই ক্ষেত্রে আমাদের এখন প্রেশার যদি বাড়ায় দেই তাহলে কি হবে? আরেকটু ছোট ভলিউমে ওই সেম নাম্বার, মনে আগে এখানে মনে করো দুইটা করতো, ওই সেম দুইটাই করতেছে এখন জাস্ট একটা ছোট ভলিউমে ফোর্স এক্সার্ট করতেছে, ঠিক আছে। তাহলে ফোর্স এক্সার্ট করতেছে, এখানকার ফোর্স এক্সার্টেডটা কি হবে? ভ্যালুটা ইট উইল বি অফ হায়ার ভ্যালু অ্যান্ড দিস ওয়ান উইল বি অফ লোয়ার ভ্যালু। তো আশা করি বুঝছো প্রেশার কিভাবে বাড়ে। হ্যালো, ডিড ইউ আন্ডারস্ট্যান্ড? সো এই হচ্ছে ব্যাপার যে তুমি প্রেশার বাড়াইলে কলিশনের চান্স বেড়ে যাবে। টেম্পারেচার তো অবভিয়াসলি সোজা, কাইনেটিক এনার্জি বাড়লে অবভিয়াসলি আরো তাড়াতাড়ি উছল পুছল করবে, সে পার্টিকেলস গুলো এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। অ্যান্ড ইউ নো
আরো ফ্রিকোয়েন্টলি সাকসেসফুল কলিশন হবে, হে গিয়ে ওটার সাথে লাগবে ওইটার সাথে লাগবে। সো ইয়া, এই আরেকটা হচ্ছে the size of the reacting particles. This is achieved by increasing the surface area, which means that there are more particles available to react in the same volume or the amount of space into more frequency. তোমার যদি সারফেস এরিয়া একই সংখ্যা, মানে মনে করো দুইটা পার্টিকেলই একটা হাইয়ার সারফেস এরিয়া দিলা, একটা ছোট মনে করো বড় একটা জায়গা দিলা, তিনটা চারটা পার্টিকেল ইয়ে করতে কলাইড করতে, আর একটা দেখো চারটা পার্টিকেল কলাইড করতে, এখানে এটার মনে করো 50 মিটার স্কোয়ার, এটা মনে করো 100 মিটার স্কোয়ার, এখানে যে সারফেস এরিয়াটা বেশি, এখানে কলিশনের চান্সটা বেশি না, কারণ এখানে এরিয়াটা বেশি, তাই না? কথাটা বুঝছো? কারণ কেন, ওখানে আরো অনেকগুলা পার্টিকেল তুমি অ্যাকোমোডেট করতে পারবা, বাট এখানে ছোট্ট এরিয়া, যার ফলে তুমি এত বেশি পার্টিকেল অ্যাকোমোডেট করতে পারবা না, লিমিটেড। আগে এখানে মনে করো এখানে 8টা করতে পারতেছো, আর 50 মিটার স্কোয়ারে 4টা করতে পারতেছো। সো এখানে কার সাকসেসফুল কলিশন হওয়ার চান্স বেশি? এখানে, ইজেন্ট ইট? কথাটা ক্লিয়ার? প্রেশার তো ভাইয়া, এটা প্রেশার কিসে বাড়ে? গ্যাস। আর সাইজ অফ দ্য রিয়াক্টিং পার্টিকেলস বলতেছি আমরা এখানে লিকুইড কিংবা সলিড। কথাটা বুঝছো? ক্লিয়ার? প্লিজ টেক আ ফটো। বোথ। তানিশা নিতেছো? ডান। শেষ। ওকে, দিস ইজ দ্য ভেরি ভেরি ইজি ইয়ে, এই পার্টটা খুবই ফ্যামিলিয়ার একটা পার্ট, আইজিসিসি তে আমরা পড়েছি। অ্যাক্টিভেশন এনার্জি ফর আ রিয়াকশন টু টেক প্লেস, দ্য রিয়াক্টেন্ট পার্টিকলস নিড টু ওভারকাম আ মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি। ওই মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জিকে আমরা কি বলি, একটু আগে যেটা বলছি, অ্যাক্টিভেশন এনার্জি। অবশ্যই ডেফিনেশনটা লিখবা, আমি যেটা লিখছি। আর ডিফারেন্সটা কি, এটা আইজিসিসি তে পড়ছো, এন্ডোথার্মিক রিয়াকশন প্রোফাইল ডায়াগ্রামস আর কি, সরি এনথালপি চেঞ্জ ডায়াগ্রাম, এজ ইউ ক্যান সি ভেরি ক্লিয়ারলি, এন্ডোথার্মিক আর এক্সোথার্মিক রিয়াক্টেন্টস উপরে থাকে, প্রোডাক্টস নিচে থাকে এক্সোথার্মিক রিয়াকশনে। আর এন্ডোথার্মিকে কি, তোমার প্রোডাক্টস উপরে থাকে, রিয়াক্টেন্টস নিচে থাকে। আর এটা হচ্ছে তোমার রিয়াকশন পাথওয়ে, আর এই হচ্ছে আমাদের কি, অ্যাক্টিভেশন এনার্জি। কথাটা বুঝছো কিভাবে অ্যাক্টিভেশন এনার্জিটা দেখানো হয়েছে? So can you please take a picture of this? It's pretty simple. আর তোমাকে যদি এনথালপি চেঞ্জ ড্র করতে বলে, ড্র করতে পারবা না এভাবে? হ্যালো? তোমাকে যদি এনথালপি চেঞ্জ ড্র করতে পারে, তুমি পারবা না? এনথালপি চেঞ্জটা কি নিচের দিকে হবে না এক্সোথার্মিকে? আইজিসিতে পড়ছো না? আর এন্ডোথার্মিকে এনথালপি চেঞ্জ কি থাকে? উপরের দিকে থাকে, তাই না? আর এটা কি হবে, পজিটিভ হবে, আর এটা কি হবে, নেগেটিভ হবে। দিস ইজ ইউ নো ভেরি ইজি স্টাফ। So can you please take a picture of this part and then the second part? শেষ? এটারও নিয়ে ফেলো, এই ফুল পার্টেরটা নিয়ে ফেলো। একই কথা যা বললাম, যে তোমার যদি পার্টিকেলস গুলা সেম ওরিয়েন্টেশনে কোলাইড না করে এবং ইয়ে না করে, কি বলে, অ্যাক্টিভেশন এনার্জি কিংবা মিনিমাম এনার্জি প্রসেস না করে, তো রিয়াকশন হবে না, কারণ প্রোডাক্টই তৈরি হবে না। যার ফলে কলিশনটাকে এফেক্টিভ হওয়ার জন্য অবশ্যই কারেক্ট ওরিয়েন্টেশনে এবং অ্যাক্টিভেশন এনার্জিতে রিয়াক্টেন্ট পার্টিকেলস গুলোকে কোলাইড হইতে হবে। এবং দ্য সাকসেস অফ আ রিয়াকশন ক্যান বি মেজার্ড ইউজিং দ্য রেট অফ রিয়াকশন। এখন এটা খুবই ইম্পর্টেন্ট, রেট অফ রিয়াকশন। তুমি একটু আগে আমাকে বলছো যে কেন রেট অফ রিয়াকশন মাপা উচিত। একটা বলছিলাম কি, অপটিমাম টেম্পারেচার বার করার জন্য, আরেকটা হচ্ছে কি, রিয়াকশনটি কি আদৌ হচ্ছে কিনা ওটা বার করার জন্য। এবং এটা কিভাবে অ্যাচিভ করতে পারবা? You can just do several ways of measuring the rate of reaction. You can calculate you can measure the amount of reactant lost. You can measure the amount of product formed, which we have seen at the first part. And you can also measure the time it takes for a specific color change to happen. ওই যে টাইট্রেশনে, মনে আছে টাইট্রেশনে আমরা টাইম টেকেন ফর আ স্পেসিফিক কালার টু চেঞ্জ পড়ছি, কিংবা হ্যালাইট টেস্টে যেখানে তোমার বিভিন্ন প্রেসিপিটেট তৈরি হয়,
তো তোমার ফোর্থ পয়েন্ট যেটা আমরা বলতেছি, টাইম ইট টেক্স ফর আ সার্টেন অ্যামাউন্ট অফ প্রেসিপিটেট টু ফর্ম, ওই যে আমরা হ্যালাইটস আছে না, হ্যালোজেন অ্যালকেন, প্রত্যেকটা সিলভার মানে সিলভার নাইট্রেটের সঙ্গে কত সময় লাগে রিয়াক্ট করার জন্য, তোমার প্রেসিপিটেট তৈরি করার জন্য, টাইম টেকেন ওই রকম। বুঝছো? হ্যালো? ওকে, এরপরে আমরা চলে যাই ম্যাক্সওয়েল বোলজম্যান কার্ভ, ডিস্ট্রিবিউশন কার্ভ যেটা, ইটস আ ভেরি নাইস কার্ভ. It's a graph that shows the distribution of energies at a certain temperature. Uh, in a sample of gas, a few particles will have very low energy. হ্যাঁ, এটা হচ্ছে স্যাম্পল অফ গ্যাসের তোমার চরিত্র, মানে এটা একটা স্যাম্পল অফ গ্যাসের দিস ইজ দ্য ম্যাক্সওয়েল বলজম্যান কার্ভ, Maxwell distribution curve shows the distribution of energy, the activation energy of a gas স্যাম্পল। একটা গ্যাস স্যাম্পলের মধ্যে যতগুলো মলিকিউলস আছে, কিছু মলিকিউলের কিন্তু লো এনার্জি আছে, কিছু মলিকিউলের মনে করো হাই এনার্জি আছে। তো ম্যাক্সওয়েল বলজম্যান ডিস্ট্রিবিউশন কার্ভটা কি করে? এই এনার্জি ডিস্ট্রিবিউশনটা দেখায়। কথাটা ক্লিয়ার? এটাই হচ্ছে ম্যাক্সওয়েল বলজম্যান কার্ভের তোমার মেইন ক্যারেক্টারিস্টিক। এখন কিছু সিগনিফিকেন্স আছে এই গ্রাফের, কি কেন কেন দেখো, কিছু পার্টিকেল আছে দেখাচ্ছে যে লো এনার্জি, দিস পার্টিকেল উইজ কজ ইনএফেক্টিভ কলিশনস অনলি এজ দে ডোন্ট হ্যাভ এনাফ এনার্জি টু কজ আ কেমিক্যাল রিঅ্যাকশন। এই যে গ্রিন পার্টটা দেখতেছো না, এই গ্রিন পার্টটা ওই পার্টিকেলস গুলোকে রিপ্রেজেন্ট করে গ্যাস স্যাম্পলে, যেগুলোর এনার্জি অ্যাক্টিভেশন এনার্জির চেয়ে কম। দে বেসিক্যালি পসেস কাইনেটিক এনার্জি or the amount of energy which is less than the activation energy. So obviously যেগুলার মনে করো অ্যাক্টিভেশন এনার্জির চেয়ে কম এনার্জি আছে, তারা কি সাকসেসফুল কলিশনস করতে পারবে? করতে পারবে না, তাই না? অ্যাকর্ডিং টু কলিশন থিওরি করতে পারবে? করতে তো পারবে না, ইজন্ট ইট? এক্স্যাক্টলি, আনসাকসেসফুল বলতে কলিশনস গুলো ইনএফেক্টিভ কিংবা আনসাকসেসফুল যাই বলো না কেন, হ্যাঁ ওইটা হবে। ঠিক আছে? আর এটা কি? এটা হচ্ছে ওই যে অ্যাক্টিভেশন এনার্জি। অ্যাট অ্যান্ড অ্যাবভ দিস পয়েন্ট মলিকিউলস হ্যাভ সাফিসিয়েন্ট, মনে রাখবা এই পয়েন্টে এবং এই পয়েন্টের বাইরে মানে ডানে যতগুলো মলিকিউলস আছে, মানে পার্পল কালারের যেটা, these molecules have sufficient amount of energy to cause an effective or successful collision. কথাটা বুঝছো? একটু আগে বলছিলাম যে সব মলিকিউলস মানে কলিশন কিন্তু দুই প্রকারেরই হয়, যখন রিয়াকশন হয় তখন কলিশনস কিন্তু দুই প্রকারেরই হয়, সাকসেসফুল কলিশনও হয়, আনসাকসেসফুল কলিশনও হয়। শুধু সাকসেসফুল কলিশনস গুলো ডিটারমাইন করে রিয়াকশন হবে কি হবে না। কথাটা বুঝছো? হুম। সো প্লিজ টেক আ ফটো। তাহলে in reality there is only a small proportion of molecules in the sample that have enough energy for effective collision. স্বাভাবিক, আসলে অনেক বেশিরভাগই ইনএফেক্টিভ কলিশন হয়, কারণ বেশিরভাগ মলিকিউলস এর কি অ্যাক্টিভেশন এনার্জির চেয়ে কম এনার্জি প্রসেস করে। only a handful amount have the energy greater than molecular energy greater than activation energy. নিছো ফটো নিছো পুরোটা? ওকে, লেটস মুভ অন। যে এই ম্যাক্সওয়েল বলজম্যান কার্ভে কিছু চেঞ্জ আসে। When the temperature of a reaction mixture is increased, the particles gain more kinetic energy. স্বাভাবিক, তুমি টেম্পারেচার বাড়াবা, কাইনেটিক এনার্জি বাড়বে। এটার একটা সুন্দর ফর্মুলা আছে, তোমরা হয়তো এটা পড়ছো না, যে ই কে মলিকুলার কাইনেটিক এনার্জি is equal to half kT square. So this guy is our temperature. আর এটা কি? এটা হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট। ঠিক আছে? এখন বোল্টজম্যান কনস্ট্যান্ট এই পার্টটা কিন্তু হয়ে আমরা কি জানি কনস্ট্যান্ট থাকে, এবং আমরা ভেরিয়েশন চ্যাপ্টারে পড়ছি ম্যাথস বিতে যে ই কে ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু স্কোয়ার অফ টি। কথাটা বুঝছো কি বলতেছি? কিভাবে এখন সারা জীবন মনে রাখবে তো যে কিভাবে কাইনেটিক এনার্জি টেম্পারেচারের সঙ্গে রিলেটেড, কিংবা মলিকুলার কাইনেটিক এনার্জি কিভাবে রিলেটেড। কথাটা বুঝছো কিভাবে? আমি ম্যাথ দেখাই দিলাম, বুঝছো? ভেরি ইম্পর্টেন্ট। প্লিজ টেক এ ফটো। হ্যাভ ইউ টেকেন এই পার্ট? নিছো?
এখন দেখো আরেকটা কথা, when the temperature of a reaction যখন বাড়াও obviously কাইনেটিক এনার্জি বাড়ে, কাইনেটিক এনার্জি বাড়লে তুমি বুঝতে পারো টেম্পারেচার কাইনেটিক এনার্জি বাড়ে। তো কাইনেটিক এনার্জি বাড়লে আমরা সবাই জানি, একটু আগে আমরা পড়ছি, কলিশন ফ্রিকোয়েন্সি বেড়ে যায়, সাকসেসফুল কলিশন বেড়ে যায় স্পেসিফিক্যালি স্পিকিং পার ইউনিট অফ টাইম। তার মানে কি, এখন সাকসেসফুল কলিশন হওয়ার জন্য আমাদের কি জরুরি, আমাদের হাইয়ার প্রপোর্শন অফ পার্টিকেলস লাগবে যেগুলা অ্যাক্টিভেশন এনার্জির চেয়ে বেশি এনার্জি প্রসেস করে। তো গ্রাফটা তাহলে কি হয়ে যাবে, তুমি যদি 10 ডিগ্রি বাড়াও, তাহলে আগের যে টেম্পারেচার ছিল আমরা কি করছি 10 ডিগ্রি সেলসিয়াস বাড়াইছি, দেখো নিউ কার্ভটা কি হবে, রাইটে শিফট হয়ে গেল এবং গ্রাফটা এভাবে হয়ে গেল। এবং মজার ব্যাপার হচ্ছে কি হইছে, অ্যাক্টিভেশন এনার্জি যে আগে যে এখানে ছিল, আগে মনে করো এইখানে ছিল অ্যাক্টিভেশন এনার্জি, ঠিক আছে, নিউ অ্যাক্টিভেশন এনার্জি এখানে হবে। কেন এখানে হবে, কারণ তোমার কি হইতেছে, মানে এটা কি বোঝাচ্ছে, মলিকুলের সংখ্যা বাড়ছে না। লাইক আগে কি ছিল, আগে এখানে মানে এখানে যদি মনে করো, আগে মনে করো 50, এখন মনে করো কত, 70 molecules basically possess molecular energy greater than the activation energy। তাহলে কি, আমরা জানি কলিশন ফ্রিকোয়েন্সি বাড়ানোর জন্য দুইটা জিনিস প্রয়োজন, টেম্পারেচার বাড়ানো আর দ্বিতীয় কথা হচ্ছে মলিকুলের সংখ্যা বাড়ানো যার অ্যাক্টিভেশন এনার্জি বেশি আছে, তাই না? তো আমাদের এখানে দুইটা জিনিসই হইতেছে, যার ফলে কি রিঅ্যাকশন রেট বাড়বে না। কথাটা বুঝছো কিভাবে বুঝাইছে ম্যাক্সওয়েল বন্ডসম্যান কার্ভটা, এই রিঅ্যাকশন রেট কিভাবে বাড়ে? প্লিজ টেক আ ফটো। টেকেন। আনসাকসেসফুল রেট কমে যাবে, কারণ অবশ্যই এখানে পরিমাণ কমে গেছে, তাই না? আগের চেয়ে তো পরিমাণ কমে গেছে, এই পার্টের এরিয়া কমে গেছে না, ওই পার্ট কম্পেয়ার টু দ্য প্রিভিয়াস কার্ভ। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, অবশ্যই ইনএফেক্টিভ কলিশনের সংখ্যা কমছে, মানে একজনকে তো কম্প্রোমাইজ করতে হবে, তাই না? তোমার একটা বাড়বে, একটা কমবে, আর একটাই তো বাড়বে, ইজেন্ট ইট, দ্যাট ইজ হাউ ইট ওয়ার্কস, এই আর কি। সো এই যে এখানে আছে, এটার ফটো নিতে পারো, নিছো? এটার ফটো নিয়ে ফেলো। দেয়ারফর an increase in temperature cause an increased rate of reaction, therefore more effective। এটা একটা সুন্দর একটা প্রফেশনাল ওয়ার্ড দিছে আর কি, আর কিছু না, যেটা এক্সপ্লেন করছি ওইটাই। এখন ক্যাটালিস্টের কথা আসো, দেখো most industries rely on heterogeneous catalyst as they can be easily recovered at the end of the reaction। আমি মনে হয় ইউনিট ওয়ানে পড়িয়েছি নাকি পড়িয়েছি না, না সরি ওটা ইউনিট ফাইভে। আচ্ছা, heterogeneous catalyst কি এনি আইডিয়া, কারো কি আইডিয়া আছে? আচ্ছা ঠিক আছে, there are two types of catalyst, okay? You have the heterogeneous catalyst, two types of catalyst. You have the heterogeneous catalyst whose phase is the same as the reactant phase। তার মানে রিঅ্যাক্ট্যান্টের ফেজ যদি সলিড থাকে আমাদের হেটারোজেনাস ক্যাটালিস্টও সলিড থাকবে। কথাটা ক্লিয়ার? তাহলে আমাদের আরেকটা ইয়ে যদি বলি, ক্যাটালিস্ট কি হবে আমরা সবাই জানি, হোমোজেনাস ক্যাটালিস্ট। ওটার উল্টা, স্টেট ফিজিক্যাল স্টেট। ফেজ বুঝো না? অ্যামাউন্ট, এখানে অ্যামাউন্ট তো আমি এখানে কি অ্যামাউন্টের ব্যাপারে আমি বলছি, আমি তো এখানে স্টেটের ব্যাপারে বলছি। তোমার রিঅ্যাক্টেন্ট গুলো সলিড থাকলে তোমার ক্যাটালিস্টও সলিড থাকবে। আর হোমোজেনাস ক্যাটালিস্টে কি, সরি আমি একটু ভুল বলছি আই গেস, না 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 আমি একটু ভুল বলছি, সরি সরি, উল্টা বলে বলছি, সরি। এইটা সেম হবে কারণ এটা হোমোজেনাস, ইজ দ্য সেম, ইজ ইজ ডিফারেন্ট, এটা হবে ইজ ডিফারেন্ট ফ্রম দ্য রিঅ্যাক্টেন্ট ফেজ। কথাটা ক্লিয়ার? আমি একটা রিয়াকশন দিই তাহলে তোমরা হয়তো বুঝে যাবে, দাঁড়াও 1 মিনিট।
আমার কাছে মনে হয় কি তোমরা এটার ফটো নিয়ে ফেলো, বেটার হবে। হুম, এটার ফটো নাও, আমারটা লাগবে না, বেটার হবে। এই হচ্ছে তিনটা টেবুলার ফর্ম, মানে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হোমোজেনাস ক্যাটালিস্ট অ্যান্ড heterogeneous catalyst. In a catalyzed reaction, the reactants, products and the catalyst are present in the same phase. মানে heterogeneous catalyst হচ্ছে ওই ধরনের ক্যাটালিস্ট যেগুলো যে ক্যাটালিস্টটা রিয়াক্ট্যান্ট এবং প্রোডাক্টের মানে রিয়াক্ট্যান্ট এবং প্রোডাক্টের যে ফেজ ওই ক্যাটালিস্টের সেম ফেজ থাকে। ফর এক্সাম্পল এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, সালফার ডাইঅক্সাইড রিয়াক্টিং উইথ অক্সিজেন, ঠিক আছে, গ্যাস গ্যাস, দেখো নাইট্রোজেন ডাইঅক্সাইড যেটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করতেছে এই রিয়াকশনে গ্যাসে, সো দে আর ইন দ্য সেম ফেজ। বাট হেটেরোজেনাস ক্যাটালিস্ট হচ্ছে ঠিক তার উল্টা, দ্য ক্যাটালিস্ট প্রেজেন্ট ইন ডিফারেন্ট ফেজ বিকজ মানে সেই রিয়াক্ট্যান্ট এবং প্রোডাক্টের ফেজের সঙ্গে অ্যালাইন না কিংবা সেম না। ফর এক্সাম্পল দেখো তুমি রিয়াক্ট্যান্ট এবং প্রোডাক্ট এখানে দেখতে পারতেছো গ্যাস, কিন্তু আমাদের ক্যাটালিস্ট এখানে হচ্ছে সলিড। কথাটা বুঝছো কি বলতে চাচ্ছি? হোমোজেনাস এবং হেটেরোজেনাস আশা করি কথাটা মানে এক্সাম্পলটা বুঝছো, ঠিক আছে? আর এই ডিফারেন্সটাও ইম্পর্টেন্ট যে হোমোজেনাস ক্যাটালিস্ট ইজ এক্সপ্লেইনড বাই দ্য ইন্টারমিডিয়েট কম্পাউন্ড ফর্মেশন থিওরি, যেটা আমরা একটু পরে পড়বো। আর হেটেরোজেনাস ক্যাটালিস্ট ইজ এক্সপ্লেইনড বাই দি অ্যাবজর্পশন থিওরি। অ্যাবজর্পশন থিওরি আমরা এ টুতে পড়বো, সো ফর এ টু ইউ ক্যান জাস্ট ম্যাটার করে করবে বলতে। না, একটা হইলেই হয় না। ইয়া, একটা হইলে একটা হইলে কি হবে? তোমার কি সব তোমার কি সব সাবস্টেন্স কি ক্যাটালিস্ট হিসেবে কাজ করে? তুমি আমাকে নিজে বলো। খালি তো ট্রানজিশন মেটাল এবং কিছু মেটাল আছে যেগুলো ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। তোমার তুমি তুমি এখানে চাইলে কার্বন ডাই অক্সাইড এড করো, এটা কিন্তু ক্যাটালিস্ট হিসেবে কাজ করবে না। There is a reason why nitrogen dioxide is used as a catalyst here because it has the capability to act as a catalyst. Not all substances are catalyst. Did you get my point? এই আর কি। So, এটা একটা মেইন রিজন যার ফলে তোমার হোমোজেনাস এবং হেটেরোজেনাস ক্যাটালিস্ট ডিফারেন্সিয়েট করা হয়েছে আমাদের কেমিস্ট্রির দুনিয়াতে। কথাটা বুঝছো? আর ফর এস এটা আমরা শিখবো। সো প্লিজ টেক এ পিকচার তাড়াতাড়ি। নিছো? তাহলে চলে আসো আমাদের এখানে যে কেন হেটেরোজেনাস ক্যাটালিস্ট ইন্ডাস্ট্রিতে বেশি ইউজ হয় কম্পেয়ার টু হোমোজেনাস ক্যাটালিস্ট। কারণ দে ক্যান বি ইজিলি রিকভার্ড এট দ্য এন্ড অফ দ্য রিয়াকশন কম্পেয়ার টু হোমোজেনাস ক্যাটালিস্ট। এখন ইজিলি রিকভার হওয়ার মানে বেনিফিটটা কি? আমরা যদি রিকভার করতে পারি তাড়াতাড়ি, ওইটাকে আমরা সেম আবার ইউজ করতে পারবো না সেম ক্যাটালিস্টকে, তাহলে আমাদের ইকোনমিক কস্টটা কমে যাচ্ছে না? ইকোনমিক্যালি বেনিফিশিয়াল হচ্ছে না জিনিসটা? হ্যালো? পারবো, বাট হোয়াট ডিড দে সে হিয়ার? ইজিলি রিকভার করা, আমরা তো চেষ্টা করতেছি কোনটা তাড়াতাড়ি ইজিয়ারলি রিকভার করা যায়, কথাটা ক্লিয়ার? ওইটাও তো পারবো, আমরা বলিনি পারবো না, কিন্তু এইটা ইজিয়ার টু রিকভার, বুঝছো? আমরা তো ইন্ডাস্ট্রিতে চেষ্টা করি কতটুকু কম খরচে এবং কত তাড়াতাড়ি এবং কত ইজিলি কোনো জিনিস করা যায়, কথাটা বুঝছো? এটা হচ্ছে ইন্ডাস্ট্রির কাজ। থিওরি এই ইউনিভার্সিটিতে বলো কিংবা তোমার এই ক্লাস 11 ক্লাস 12 এএস এটু যাই বলো না কেন, এগুলো সব থিওরি পড়তেছো। ভবিষ্যতে যখন তুমি যে কোনো ফিল্ডের ইন্ডাস্ট্রিতে ঢুকবা তখন তোমাকে আরো ডিপ মানে মানে আরো স্পেশালাইজ থিঙ্ক করতে হবে, মানে আরেকটু এনক্লোজ থিঙ্কিং করতে হবে। তখন তোমাকে চিন্তা করতে হবে টাকা নিয়ে। ইন্ডাস্ট্রিতে কাজ করা মানে এখন তোমাকে যা থিওরি তুমি অ্যাপ্লাই মানে পড়ছো, এখন এই থিওরি বেসিক্যালি অ্যাপ্লাই করতে হবে ইকোনমিক্যালি বেসিক্যালি, কথাটা বুঝছো? মানে আমার এখানে 50 টাকা, কোন প্রসেসে আমার 50 টাকা বাঁচবে, ওই প্রসেসটা আমাকে ইন্ডাস্ট্রিতে ইউজ করতে হবে। ইট ইজ কাইন্ড অফ সেম ফর এভরি টাইপ অফ ইন্ডাস্ট্রি ইন দিস ওয়ার্ল্ড। বুঝছো কি বলছি? আচ্ছা, টু রিডিউস দি এনার্জি কস্ট বাই অ্যালাউইং দ্য রিয়াকশন টু টেক প্লেস এট লোয়ার টেম্পারেচার। এই যে রিজন আছে কেন কি তুমি ইন্ডাস্ট্রিতে, ফোর মেইন রিজনস যেটা, যে এনার্জি কস্ট রিডিউস করার জন্য, একটু আগে বলছি। একটা কথা, ক্যাটালিস্ট কিন্তু মানে ক্যাটালিস্টের ডেফিনিশন কি তোমরা জানো নাকি সেটাও জানো না? ক্যাটালিস্টের ডেফিনিশন কি পড়ছো না আইজিসিসি তে? আইডিয়া আছে? কি বলো তো?
কি বললা, বুঝলাম না। Yes, that increases the rate of a reaction by নতুন একটু, আমরা এখন একটা সুন্দর একটা আইজিসিসি তো এখন ছোটবেলার কাজ, এখন আমরা একটু বড়বেলায় আসি, একটু বড়বেলার ডেফিনিশন শিখি। আ সাবস্টেন্স দ্যাট ইনক্রিজেস রেট অফ রিয়াকশন বাই ইউজিং অ্যান অল্টারনেটিভ রুট। ঠিক আছে, অল্টারনেটিভ রুট, by using an alternative route with lower activation energy. Please write it down. This is your AS definition, by the way, not your IGCC definition. Yes, I know. You will, I will explain it, but please take a picture first. নিছো? ওকে, তাহলে আচ্ছা ওটা করবো, সমস্যা নাই। ক্যাটালিস্টের ওটা একটু পরে বুঝবা। আহ, তো বুঝতেই পারতেছো ক্যাটালিস্টে কেন লাগে। একটা লোয়ার টেম্পারেচার আবার কিন্তু অ্যাক্টিভেশন এনার্জির সঙ্গে জড়িত। আমরা যদি টেম্পারেচার কমাই দেই তাহলে অ্যাক্টিভেশন এনার্জি কমে যাবে না? এটা তো একটু আগে দেখছো ম্যাক্সওয়েল বোল্টজম্যানে, তাই না? ম্যাক্সওয়েল বোল্টজম্যানে তো দেখছো তাই না একটু আগে, যে টেম্পারেচার বাড়াইলে অ্যাক্টিভেশন এনার্জি বেড়ে যায়। সরি, এটাই তো। হ্যাঁ, বেড়ে যায়। না না, বাড়ে না, কমে যায়। এটা না, সরি, এটা বাদ দাও। পরে এটার সাথে ওইটা আমি মিলাই না, সরি। যাই হোক, ক্যাটালিস্টটা বেসিক্যালি ইন্ডাস্ট্রিতে ইউজ হয় চারটা জিনিসের কারণে, মানে চারটা রিজনের কারণে। সাইড রিয়াকশনস গুলাকে মিনিমাইজ করে, যার ফলে রিয়াকশনটা মনে করো আরো ফিউয়ার স্টেপসে তাড়াতাড়ি হয়ে যায়। একটু আগে বলছি না, যত ইজিলি সম্ভব একটা প্রসেস তাড়াতাড়ি করা, ইন্ডাস্ট্রিতে সেটা প্রাধান্য দেওয়া হয়। দ্বিতীয় কথা হচ্ছে রিডিউস দ্য অ্যামাউন্ট অফ বাই প্রোডাক্টস, সো মোর অ্যাটম ইকোনমি। অ্যাটম ইকোনমি কি? অ্যাটম ইকোনমি মনে হয় ইউনিট ওয়ানে তানিশাকে পড়াইছি, কিন্তু তোমাকে পড়াইনি। তো ছোটভাবে যদি আমি বলে দিই অ্যাটম ইকোনমিটা কি। ইটস হোয়াট? Molecular mass of the reactants divided by the molecular mass of product. Okay, that is what times 100%, তো বলেই দিলাম টাইমস 100%। তো সেই ক্ষেত্রে যদি বেশি প্রোডাক্ট তৈরি হয় তাহলে আমাদের কিন্তু টার্গেট কি? হায়ার অ্যাটম ইকোনমি। হায়ার অ্যাটম ইকোনমি results to greater economic benefits. সো আমাদের যদি মলিকুলার ম্যাস অফ প্রোডাক্ট বেড়ে যায় তাহলে আমাদের অ্যাটমিক ইকোনমি কমে যাবে না? হ্যালো? সো সেই ক্ষেত্রে এটা ভেরি ইম্পর্টেন্ট যে আমরা যদি বাই প্রোডাক্টের অ্যামাউন্ট কমাই দিই তাহলে আমাদের অ্যাটমিক ইকোনমি বেড়ে যাবে, তাই না? ইজন্ট ইট? আমরা যদি এটাকে রিভার্স করতে পারি, বাই প্রোডাক্ট বলতে ভাইয়া মনে করো অ্যামোনিয়ার সঙ্গে আমাদের মেইন টার্গেট হচ্ছে অ্যামোনিয়া, এখন বাই প্রোডাক্ট হিসেবে পানি তৈরি হয়ে গেল, কথাটা ধরে নাও। ঠিক আছে, এটা কি কি বুঝছো এখন? এক্স্যাক্টলি। সো অ্যাটম ইকোনমি কমাই দিচ্ছে। এনিওয়েজ, প্লিজ টেক এ পিকচার ফার্স্ট অফ অ্যাটম ইকোনমি। তাহলে তুমি বুঝতেই পারতেছো, সো মোর অ্যাটমিক টু রিডিউস দ্য অ্যামাউন্ট অফ বাই প্রোডাক্টস, এটা গেল। টু মেক মোর প্রোডাক্টস ইন লেস টাইম, সো হায়ার পার্সেন্টেজ yield। ইয়া অবভিয়াসলি প্রোডাক্ট বাড়লে তো অবশ্যই পার্সেন্টেজ yield বাড়বে, স্বাভাবিক। তো দ্যাটস হাউ ইট গোজ। এই হচ্ছে চারটা রিজন। প্লিজ টেক এ পিকচার। এসো। হ্যালো, ফার্স্ট। এখন দেখো, একটু আগে বললাম না অল্টারনেটিভ রুট ইউজ করে আমরা যখন একটা রিয়াকশন প্রোফাইল ডায়াগ্রাম ড্র করি কোনো রিয়াকশনের জন্য, অবভিয়াসলি এনথালপি চেঞ্জ দিয়ে, এনথালপি চেঞ্জটাই বেসিক্যালি রিয়াকশন প্রোফাইল ডায়াগ্রাম। কি থাকে, আমরা তো এটা আইজিসিসি পড়ছি, প্রোগ্রেসিভ রিয়াকশন এবং এনথালপি চেঞ্জটা ওয়াই অ্যাক্সিসে থাকে, তাই না? তো নো, দেখো ডিফারেন্সটা দেখো। উইথ নো ক্যাটালিস্ট এটা হচ্ছে আমাদের নর্মাল পাথওয়ে একটা যখন রিয়াকশন হয়ে থাকে, তাই না? একটু আগে দেখছো না রিয়াকশন প্রোফাইল, তো একটু আগে দেখছো তোমরা, এই যে এইটা, ইজেন্ট ইট? এগুলোই হচ্ছে রিয়াকশন প্রোফাইল ডায়াগ্রাম, তাই না? বুঝছো?
এই জিনিসটাই এখানে দেখাইছে আর কি। এখন দেখো উইথ ক্যাটালিস্ট আরেকটা পাথওয়ে আমরা বার করছি, এইটাই হচ্ছে আমাদের অল্টারনেটিভ পাথওয়ে। এইটাই হচ্ছে আমাদের অল্টারনেটিভ পাথওয়ে। এবং মজার ব্যাপার হচ্ছে তুমি কি দেখতে পারতেছো, আমাদের কি অ্যাক্টিভেশন এনার্জি এটার কম না, এটার তো কম তাই না? ই এ সি ইজ অবভিয়াসলি লেস দেন ই এ হোয়াট উইথাউট সি, রাইট? টেল মি। তো আই গেস তুমি ডেফিনেশনটা বুঝছো, যে ক্যাটালিস্ট ইউজেস আ অল্টারনেটিভ রুট বাই লোয়ারিং দ্য অ্যাক্টিভেশন বাই ইউজিং আ লোয়ার অ্যাক্টিভেশন এনার্জি টু ইনক্রিজ দ্য রেট অফ রিয়াকশন, এই আর কি। তো আমাদের দুই দিকেই লাভ হয়ে গেল, অ্যাক্টিভেশন এনার্জিও কমে গেল যার ফলে আমাদের টেম্পারেচারও কমে যাচ্ছে, যার ফলে আমাদের টাকাও কমে গেল, তাই না? আবার কি তোমার কম সময়ের ভিতরে রেট অফ রিয়াকশন, মানে রেট অফ রিয়াকশনও বেড়ে গেল, মানে কম সময়ের ভিতরে আরো তাড়াতাড়ি প্রোডাক্ট তৈরি করতেছে। তো ক্যাটালিস্টটা কত মানে ইম্পর্টেন্ট, বুঝছো? তাহলে এই দুইটার ফটো তাড়াতাড়ি নিয়ে ফেলো। ইয়েস ইয়েস, এই দুইটা গ্রাফের ফটো নিয়ে ফেলো। আহ এইটা হচ্ছে তোমার কি ম্যাক্সওয়েল বোল্টজম্যান কার্ভ। দেখো ম্যাক্সওয়েল বোল্টজম্যান কার্ভে আমরা যদি ক্যাটালিস্ট ইউজ করি অ্যাক্টিভেশন এনার্জি কমায় দেয়, তাই না? ওই যে আগে তোমাদেরকে দেখাইছি, কি হবে অ্যাক্টিভেশন এনার্জিটা কি হবে? অবভিয়াসলি লেফট সাইডে শিফট হয়ে যাবে। যার ফলে আগে তো তোমার উইদাউট ক্যাটালিস্ট এতটুকু ছিল, এখন উইথ ক্যাটালিস্ট দেখতেছো রেড কালারে আরো অনেক ইউনো পার্টিকলস উইথ গ্রেটার অ্যামাউন্ট অফ এনার্জি বেড়ে গেছে, মানে অ্যাক্টিভেশন এনার্জি গ্রেটার দেন বেড়ে গেছে, যার ফলে কি হয়েছে বুঝতেই পারতেছো, কি রিয়াকশন রেট বাড়ছে। ওই কে বলছে বাড়তেছে? হ্যাঁ, তো আমি তো কি বললাম, এটা উইথ ক্যাটালিস্ট দেখতেছো না অ্যাক্টিভেশন এনার্জি, এটা উইথ ক্যাটালিস্ট, এটা হচ্ছে উইদাউট ক্যাটালিস্ট। উইদাউট ক্যাটালিস্টে হ্যাঁ বাড়তেছে। উইথ ক্যাটালিস্ট হিয়ার দ্য মলিকিউলস ইজ দ্য রেড ওয়ান প্লাস দ্য ব্লু ওয়ান, ডিড ইউ গেট মাই পয়েন্ট? রেড প্লাস ব্লু, কথাটা ক্লিয়ার? রেড প্লাস ব্লু ইজ রিপ্রেস, কি বুঝো নাই? আরে বাবা, তোমার অ্যাক্টিভেশন এনার্জি যখন ক্যাটালিস্ট ছিল না তখন এতটুকু মলিকিউলস ছিল, মানে উইথ কাইনেটিক এনার্জি গ্রেটার দেন অ্যাক্টিভ, উইথ মলিকুলার এনার্জি গ্রেটার দেন অ্যাক্টিভেশন এনার্জি। উইথ ক্যাটালিস্ট আমরা কি জানি, অ্যাক্টিভেশন এনার্জি কমাইছে। ইয়েস 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 ইয়েস, ওই বাড়তেছে, কমে গেল না, লেফট সাইডে চলে গেল না, তাহলে লাইনের লেন্থ দিয়ে তুমি কি করবা? দ্যাট ডাজন্ট মেক সেন্স।